So it says that paraphrasing a source involves changing the wording while preserving the original meaning. That is, তুমি যখন একটা প্যাসেজ পড়ছো, তোমাকে যদি আমি এক্সামে একটা প্যাসেজ দেই, তুমি ওই প্যাসেজের অরিজিনাল যে মিনিংটা, যে মেসেজটা আমি দিচ্ছি, ওটা ইউ ক্যানট চেঞ্জ। What you can change is the wording. ঠিক আছে, তুমি different words use করতে পারো, তুমি different type of sentence use করতে পারো, but you have to write the exactly same thing. All right? So there are different ways of paraphrasing. First বলছে change the grammatical structure, the sentence structure. তুমি একটা sentence active পেলে change it to passive. ঠিক আছে, তুমি হয়তো বা দুটো সিম্পল সেন্টেন্স পেলে পরপর you combine them and make it a compound sentence. So দুটো সেন্টেন্স কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। After that তুমি হ্যাঁ, দুই তিনটা সেন্টেন্স পেলে তুমি আইডিয়াগুলোকে কম্বাইন করে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানালে। ঠিক আছে, when I'll be checking your script, আমি কিন্তু প্যারাফ্রেজিং এ তোমাদের লেন্থটা দেখবো না, যে কে কত বড় করে লিখেছে বা ছোট করে লিখেছে। I will check if you have mentioned all the ideas or not. That is, আমি তোমাকে যে যে ইনফরমেশন গুলো দিয়েছি, তুমি সেগুলো ইউজ করতে পেরেছো কিনা বা ইউজ করেছো কিনা। You cannot leave out any of the information যে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা কম ইম্পর্টেন্ট। This is something that we do in summary writing. সামারাইজ যখন করি তখন আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলাকে মেনশন করি, বাকিগুলোকে করি না। But paraphrasing it, we need to mention all the information. ঠিক আছে, and change the wording. That is, you use synonyms, or তুমি একটা word বা একটা আইডিয়াকে এক্সপ্লেইন করার জন্য you use a group of words. Clear? Yes, ma'am. Clear. Okay. And the third point says use all the information in the original text. 4 হচ্ছে avoid changing the meaning or adding any ideas in the paraphrase. That is, তুমি একটা জিনিস নিয়ে একটা প্যাসেজ পড়লে you might have your own opinion, ঠিক আছে, but you have to keep that opinion to yourself. আমরা ওটা লিখবো না, ঠিক আছে, ওখানে যতটুকু ইনফরমেশন আছে সেটাকে আমরা জাজ করব না, আমরা নিজস্ব কোনো opinion ওখানে অ্যাড করব না। That is, যা আছে এক্স্যাক্টলি আমরা সেই আইডিয়াটাকে নিজের ওয়ার্ডসে লিখবো, যাতে করে এটাকে কপিড এন্ড পেস্টেড না বলা যায়। ঠিক আছে, সাইড দ্য সোর্স অফ ইনফরমেশন তোমাদের দরকার নেই, দ্যাটস ফর অ্যানাদার রিজন। আচ্ছা, So now look at these sentences and আমাকে বলো এগুলো কি ঠিক করে রিফ্রেজ করেছি কিনা, দ্যাট ইজ প্যারাফ্রেজিংটা ঠিক আছে কিনা, এন্ড যদি ঠিক থাকে তাহলে বলো চেঞ্জেস গুলো কিভাবে এনেছে। যারা ক্লাসটা আগে করনি তারা একটু দেখে বলো। Tawhid, I guess you missed the class. So, তুমি বলো তো if they have been rephrased properly or not. ম্যাম এখানে Mm-hmm. as a huge কালেকশনটাকে আমরা চেঞ্জ করে এক্সিবিট ইউজ করেছি এখানে। Yeah. আমাদের দুইটা ওয়ার্ডই সেম, সেন্টেন্সটা দুটাই সেম, জাস্ট আমরা দুইটা ওয়ার্ড চেঞ্জ করে জিনিসটাকে সেম রাখছি। জিনিসটাকে সেম রাখা আছে, আমরা কিন্তু আইডিয়াটাকে সেম রেখেছি, রাইট? জি ম্যাম। For example, in the sentence we have the museum has a huge collection, কিন্তু আমরা যখন রিফ্রেজ করছি তখন at the museum. So first sentence এ যখন লোকেশনটা আমরা ফার্স্টে ইউজ করেছি, কিন্তু রিফ্রেজ সেন্টেন্সে আমরা কিন্তু লোকেশনটাকে লাস্টে নিয়ে এসেছি। Alright? So that's how we can make some changes. And যত বেশি চেঞ্জেস আনা যায় without changing the meaning, just meaningটা রিটেইন করে যতটুকু চেঞ্জ করা যায় ততটুকু আমরা করব। It's not like that যে আচ্ছা আমি তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেছি আর কিছু চেঞ্জ করা যাবে না। নো, তোমার যদি মনে হয় এখানে একটা সিনোনিম ইউজ করা যাচ্ছে বা এই আইডিয়াটাকে একটু ব্রেকডাউন করা যাচ্ছে বা একটু সিম্পলিফাই করে লেখা যাচ্ছে, গো ফর দ্যাট। দ্য মোর চেঞ্জেস ইউ ব্রিং ইন দ্য বেটার, যাতে দেখে একদম বুঝাই না যায় যে এই সেন্টেন্সটাকে তুমি প্যারাফ্রেজ করেছো, বাট ইউ হ্যাভ টেকেন দ্য ইনফরমেশন অফ কোর্স। ঠিক আছে, সেকেন্ড সেন্টেন্সেও দেখো এই যে এক্সপোজার ওয়ার্ডটা ছিল, গিভেন সেন্টেন্সে ছিল that YouTube can help your business get exposure. ঠিক আছে, এক্সপোজার যে মিনিংটা সেটা হচ্ছে to be presented to a lot of people, that is to have a great deal of audience. ঠিক আছে, ওটাই কিন্তু এখানে লিখেছে যে can be seen by many people.
এক্সপোজার জায়গায় একটা ওয়ার্ডের জায়গায় we are using a string of words which says যে seen by many people, ঠিক আছে? and জিনিসটাকে তোমার সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করে ফেলা হয়েছে। সো সেন্টেন্সের স্ট্রাকচারে there is a change and also wording এ there is a change, that is synonym হিসাবে এখানে অনেকগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে instead of exposure. And third one, you can see changes গুলো কোথায় এনেছে। the majority ছিল the majority of consumers, এখানে বলছে most customers, ঠিক আছে? imported cars কে বলছে foreign cars. So that's how you do it. যতটুকু চেঞ্জ করা যায়, যে এখানে যেরকম সিম্পল থেকে কমপ্লেক্স করা গিয়েছে জন্য করেছে, সাথে সিনোনিম ইউজ করেছে। এখানে সেন্টেন্স দুটোই সিম্পল সেন্টেন্স, বাট তোমার হ্যাঁ তোমার অ্যাক্টিভকে প্যাসিভ করেছে অ্যান্ড সিনোনিমস ইউজ করেছে। সো ইজ দ্যাট ক্লিয়ার? দ্য চেঞ্জেস গুলো কোথায় কোথায় আসতে পারে? Yes, ma'am. অলরাইট, so now please rephrase these two sentences. Chat box এ একটু লিখো, chat box এ একটু এগুলোকে রিফ্রেশ করে লিখো, that is keep the idea same but sentence structure বা synonym ইউজ করে এটাকে রিফ্রেশ করে দাও। যারা ক্লাসটা ফার্স্ট টাইম করছো আজকে তারা প্লিজ লিখো। সেন্টেন্সেস তুমি কি ক্লাসটা আগে করেছিলে নাকি আজকে ফার্স্ট টাইম করছো? আমি এর আগে করছিলাম। আমি বলেছি যারা ক্লাসটা ফার্স্ট টাইম করছে তারা যেন লিখে, ঠিক আছে? Yesterday was highly hot. Tawhid, you are right in a sense, but আমরা যেখানে weather hotness এর কথা বলছি ওটা I guess একটু explicitly mention করলে it becomes better, ঠিক আছে? ম্যাম মিস করে ফেলছি, এটা মোবাইল থেকে দেখে করতেছি তো, মেসেজ আচ্ছা, করতে আচ্ছা। গেলে এটা মিনিমাইজ হয়ে যায়, যেন খেয়াল করবেন। আচ্ছা আচ্ছা, সো ওয়েদারের কথাটা মেনশন করা বেটার, ঠিক আছে? যেরকম ও আউটসাইড লিখেছে, ইট ওয়াজ ভেরি ওয়ার্ম আউটসাইড, সো আউটসাইড মানে বাইরের ওয়েদারের কথা বলছে, দ্যাটস কাইন্ড অফ ক্লিয়ার। সো তোমার ইয়েস্টারডে ওয়াজ হাইলি হটটা কোথায় হট ছিল ওটা একটু এক্সপ্লিসিটলি বা ডিরেক্ট ওয়েতে আর কি মেনশন করলে বেটার হয়, বাট ইটস নট এন্টায়ারলি রং। সো আর কারো কিছু লেখার নেই নাকি মাথায় ম্যাথস ঘুরছে? তোমরা ডিলে করলেই তো আমার ডিলে করতে হবে, তাই না? Yes? ম্যাম হ্যাঁ, শুধু তৌহিদ কেন রেসপন্ড করছে আমি বুঝতে পারছি না। হোয়াট অ্যাবাউট আদার্স যারা ক্লাস মিস করেছো? আমরা বেশিরভাগই ক্লাস করছিলাম ম্যাম। বেশিরভাগই না, তোমরা সেদিন প্রবাবলি 60% এসেছিল, 40% was missing. ওই দিন যারা বেশি ক্লাস করা হয়েছে I don't know. এই জন্য তো আমি মেকআপ ক্লাসটা নিতে চাইলাম। আর যদি তোমরা মেজরিটি এখানে ক্লাসটা করেই থাকো তাহলে তো এখানে আর কিছু বলার নেই, ইউ অলরেডি নো, তাই না? সো দিস আর দি অ্যানসার্স। সো আশিক যেটা লিখেছে ঠিক আছে, তোহিদ যেটা লিখেছে কাইন্ড অফ ওকে, বাট আর একটু ডিরেক্ট হওয়া বেটার, নট টু ক্রিয়েট এনি কাইন্ড অফ কনফিউশন। এটা তোমাদের টাস্ক ছিল, এটার অ্যান্সারও দেওয়া আছে। সো ইফ ইউ নিড টু প্র্যাকটিস, কালকে একটু প্র্যাকটিস করো। আর আমি একটু কোয়েশ্চেন নিয়ে এখন ডিসকাস করি, ঠিক আছে? কারণ এখানে আর কিছু পড়ানোর নেই, ইউ গাইজ অলরেডি গট দি আইডিয়া। কোয়েশ্চেন আছে কি আর কারো এই টপিক নিয়ে? হ্যাভ স্টাডিড কোহেসিভ ডিভাইস, রাইট? Students, cohesive device, remember? ভুলে গিয়েছো সবাই cohesive device? Say something so that I know how to proceed. ম্যাম কিছুটা মনে ছিল,
ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুলে গেছি। কিছুটা অ্যাজ ইন জিনিসটা কি ছিল সেটা মনে আছে? কোহেসিভ ডিভাইস কি? এটা হলো একটা প্যারাগ্রাফ থেকে কিছু ওয়ার্ড লেখা এমন টাইপের সামথিং। প্যারাগ্রাফ থেকে কিছু ওয়ার্ড লেখা না, দ্যাট ইজ আমরা প্যারাগ্রাফে কিছু ওয়ার্ডস ইউজ করি, কানেক্টিং ওয়ার্ডস বা ফ্রেজেস। থেকে সামারাইজ করা, কিছু ওয়ার্ড না। নিয়ে সামারাইজ করা। না, সামারাইজিং তো ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে আমরা কোনো কিছু যখন লিখি, we have to connect one word with the other or one sentence with the other, তাই না? So we use words like in addition, however, but, then as soon as, or meanwhile, or besides, on the other hand, in contrast. So আমরা যখন আইডিয়া শিফট আনি, বা আমরা যখন ইনফরমেশন অ্যাড করতে থাকি, বা আমরা যখন এক্সাম্পল লিখতে যাই, ফর এক্সাম্পল ওয়ার্ডটাই, তখন কি হয়, আমরা যেসব ওয়ার্ডস বা ফ্রেজেস নিয়ে আসি ওগুলোকে কোহেসিভ ডিভাইস বলে। দ্যাট ইজ ট্রানজিশনাল ওয়ার্ড or connecting words or linking words, যেটাই বলো আর কি। That is cohesive device. And different cohesive device এর কিন্তু different function থাকে। That is কখনো আমরা contradiction বোঝানোর জন্য একটা phrase use করি, কখনো আমরা similarity বোঝানোর জন্য একটা phrase use করি, ঠিক আছে? or কখনো ইনফরমেশন জাস্ট randomly অ্যাড করছি জন্য, কখনো এক্সাম্পল দিচ্ছি জন্য, কখনো টাইমের সিকোয়েন্সটা বোঝানোর জন্য, ঠিক আছে? সো देयर আর a lot of reasons, কখনো কম্পেয়ার করার জন্য ইউজ করছি। সো ওটার জন্য আই হ্যাভ প্রোভাইডেড ইউ আ স্লাইড অলরেডি, ওটা একবার একটু দেখে যেও যে কোন কোহেসিভ ডিভাইসের কি ফাংশন, কি টাইপের সেন্টেন্সে তুমি কোন ওয়ার্ডটা বা ফ্রেজটা ইউজ করতে পারো, বাস এমসিকিউ তে ওটা থাকবে। অলরাইট, দেন ইডিয়মস এন্ড ফ্রেজেস এর তো আমি লিস্ট দিয়ে দিয়েছি, ওখান থেকে এমসিকিউ তে থাকবে। সো গো থ্রু দোজ 50 idioms and phrases. After that আমরা narrative paragraph আর হচ্ছে descriptive paragraph পড়েছি। So make sure you know যে narrative paragraph এর purpose কি। আমরা কিন্তু ক্লাসে ডিসকাস করেছি আমরা কেন এটা পড়ি বা কেন এটা লিখি, ঠিক আছে? ডেসক্রিপটিভটারও পারপাসটা কি and কিভাবে লেখা হয়। and then আমরা একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার নিয়ে পড়েছি যে we have a topic sentence, then we have supporting details কিরকম হতে হয়, কোনটার সাথে অ্যালাইন করানো লাগে, টপিক সেন্টেন্স নাকি কনক্লুডিং সেন্টেন্স, ঠিক আছে? এন্ড কনক্লুডিং সেন্টেন্সটা কিরকম হয়, এটা কি আমরা তখন যা লিখেছি সেটা একটা রিস্টেটমেন্ট নাকি আমরা নিউ কোনো ইনফরমেশন নিয়ে আসি, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু রিমেম্বার অল দিস থিংস। আদার দেন দ্যাট দেয়ার ইজ প্যারাফ্রেজিং আমরা কেন করছি, কিভাবে করছি, what are the techniques? All right, so these are the things that we had gone through for our MCQ, and ওখান থেকে কোয়েশ্চেন হবে, যা পড়ানো হয়নি তা থেকে কোনো কোয়েশ্চেন থাকবে না। ক্লাস লেকচার যদি শুনে থাকো, ডিসকাশনে যদি পার্টিসিপেট করে থাকো, the MCQ questions are going to be really easy for you, ঠিক আছে? কারণ কোয়েশ্চেনটা ওভাবেই সেট করা হয় যে ক্লাসে যা বলেছি বা পড়িয়েছি ওটা বাইরে থেকে কিছু না। So now it depends তোমরা কতটুকু এফর্ট দিবে। and written এর কথা তো বলেছি, তোমাদের লেটার থাকবে, দুটোই থাকবে লেটার, দেন তোমাদের প্যারাগ্রাফ দুটো থাকবে, একটা লিখতে হবে, and paraphrasing আর তোমার reading as in তোমার reading passage. So that's it. So application গুলো ভালো করে পড়ে আবার লিখবে যাতে কোনো স্পেলিং এরর না থাকে, স্ট্রাকচারাল কোনো এরর যাতে না থাকে, কোনো এলিমেন্টস যাতে মিস। ম্যাম এবার কি ট্রু ফলস থাকবে? গতবার যে ছিল এবার ট্রু ফলস থাকবে না, হোপফুলি এবার হয়তো ফিল ইন দ্য গ্যাপস থাকবে। ম্যাম পরীক্ষার প্যারাগ্রাফটা একটু ইজি করলে মনে হয় ভালো হয়। ইজি থাকবে, খুব ডিফিকাল্ট কোনো টপিক তো দেওয়া হয় না, যেটা তোমরা লিখতে পারবে, তোমাদের এক্সপেরিয়েন্স আছে, তোমরা জানো, ওরকম কিছুই দেওয়া হবে, ঠিক আছে? একদম আউট অফ দ্য ব্লু কিছু দেওয়া হবে না যেটা তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না, তোমাদের কোনো এক্সপেরিয়েন্স নেই, ঠিক আছে? যেটা তোমরা কখনো করোনি বা পড়োনি বা শুনোনি, এরকম কিছু দেওয়া হবে না, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। হ্যাঁ, আর কেউ কিছু বলতে চাচ্ছো? আর কারো কোনো কোয়েশ্চেন আছে তোমাদের রিটেন পার্ট নিয়ে অর এমসিকিউ নিয়ে? ফাইনাল এক্সাম কিন্তু 40 মার্কস এর, ঠিক আছে? and you have a lot to write because প্যারাগ্রাফ লিখতে হবে, একটা দুটো অ্যাপ্লিকেশন লিখতে হবে, প্যারাফ্রেজিংও করতে হবে,
অ্যান্ড তোমার রিডিং থেকে কিছু কোয়েশ্চেন আনসার করতে হবে, ঠিক আছে? সো দেখা দেখি করে টাইম ওয়েস্ট করো না, 2 আওয়ার্স শুড বি ফাইন, 2 আওয়ার্সে কমপ্লিট করা যায়, ঠিক আছে? সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, পুরোটাই অ্যাটেম্পট করো, কিছু বাদ দিয়ে এসো না, পুরোটা অ্যাটেম্পট করো। এমসিকিউতে যদি কোয়েশ্চেন বুঝতে সময় লাগে, যদি একদম না বুঝতে পারো তখন স্কিপ ইট এন্ড মুভ অন টু দ্য নেক্সট। বা তোমাদের টার্গেট এরকম থাকা উচিত না যে আমি কোয়েশ্চেন বুঝি আর না বুঝি আমি 10টাই অ্যান্সার করব, বিকজ ইন দ্যাট প্রসেস ইউ উইল লুজ আ লট অফ মার্কস। অথবা পারা জিনিসও তুমি অ্যান্সার করতে পারছো না, বাস তুমি টাইম দিয়ে ঠিক করে পড়ছো না, ঠিক আছে? অ্যাপ্লিকেশন দুটো দেওয়া হয়েছিল, একটা হচ্ছে জয়নিং লেটার, একটা হচ্ছে রেজিগনেশন লেটার, ঠিক আছে? এক্সামে দুটোই থাকবে। আর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, দুটোই লিখতে হবে, এক্সামে দুটো থাকবে, দুটোই লিখতে হবে। প্যারাগ্রাফে ইউ উইল হ্যাভ অপশনস, যে ইদার ডেসক্রিপটিভ লিখবে অর ন্যারেটিভ লিখবে, ঠিক আছে? কিন্তু তোমরা যেটাই পড়ে আসো না কেন বা যেটা প্রিপারেশনে রাখো না কেন, তোমাদেরকে কিন্তু জানতে হবে ন্যারেটিভ আর ডেসক্রিপটিভ দুটোর মধ্যে ডিফারেন্স কি, দুটোর পারপাস কি, আমরা কখন কোনটা লিখি, এন্ড কোনটার মধ্যে কিরকম এলিমেন্টস থাকা উচিত, এগুলো কিন্তু আমি ক্লাসে বলেছি, ঠিক আছে? যে ন্যারেটিভটা এরকম হয়, ডেসক্রিপটিভটা এরকম হয়, দুটোর কিন্তু ডিফারেন্ট পারপাস আছে। আমরা যখন একটা স্টোরি বলতে যাব, ডেফিনেটলি আমরা ডেসক্রিপটিভটা নিয়ে ওভাবে অতটা ফোকাস করব না, ঠিক আছে? আমরা হয়তো একটা জাস্ট স্টোরিতেই ফোকাস করছি, আমরা জাস্ট ন্যারেট করে যাচ্ছি একটা প্রপার সিকোয়েন্স মেনটেন করে। ডেফিনেটলি আমরা মর্নিং থেকে নাইটে জাম্প করে, নাইট থেকে আবার আমরা ইভিনিং এ আসবো না, আমরা একটা প্রপার সিকোয়েন্স, একটা ক্রোনোলজি মেনটেন করে উই উইল ন্যারেট আওয়ার স্টোরি। অ্যান্ড যদি এরকম হয় যে আমরা কোনো একটা রুমকে বা কোনো একটা মানুষকে ওভাবে ডিসক্রাইব করছি, তখন কি হবে, আমাদের খুব ক্লিয়ার কিছু ইমেজ ক্রিয়েট করা লাগবে। সো উই উইল বি ইউজিং আ লট অফ ডেসক্রিপটিভ ওয়ার্ডস or vivid words that is clear, যেটাতে আমরা ইজিলি ইমাজিন করতে পারি, ঠিক আছে? আমাদের ফোকাস হবে আমরা কি একটা স্টোরিটাতে ফোকাস করব, নাকি আমরা স্টোরির প্রত্যেকটা এলিমেন্টসে ফোকাস করব। দ্যাট ইজ স্টোরির মধ্যে যদি আমরা একটা চেয়ার টেবিলের কথা বলি, ওই চেয়ার টেবিলটা দেখতে কেমন ছিল আমি সেটা নিয়েও কথা বলছি, ঠিক আছে? সো ইট ডিপেন্ডস যে তুমি কোনটাতে ফোকাস করছো, এন্ড ওটার উপর ডিপেন্ড করে ইউ উইল চুজ দ্য টাইপ ইন রিয়েল লাইফ আর কি, যে তুমি ন্যারেট করবে না তুমি ডেসক্রাইব করবে। বাট এক্সামে ইউ উইল হ্যাভ আ ক্লিয়ার টপিক, যে এই টপিকটা নিয়ে ইদার তুমি ডেসক্রিপটিভ লিখো ওর আরেকটা টপিক নিয়ে তুমি ন্যারেটিভ লিখো, ঠিক আছে? বাট মেক শিওর ইউ নো দ্য পারপাস অ্যান্ড ইম্পর্টেন্স অ্যান্ড দি এলিমেন্টস অ্যান্ড অফকোর্স দ্য স্ট্রাকচার অফ আ প্যারাগ্রাফ, যে কিরকম হতে হয়, ঠিক আছে? স্লাইডগুলো পড়লেই কিন্তু সব আবার ক্লিয়ার হয়ে যাবে। সো ইয়া প্রিটি মাচ যা পড়িয়েছি তাই। সো আই এম হোপিং অনেকেই এমসিকিউতে 10 আউট অফ 10 পাবে। আর আমি বারবার করে বলছি অ্যাপ্লিকেশন দুটোই ভালো করে পড়ে লিখবে, দুটোই আসবে। অলরাইট, কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমি ক্লাসটা শেষ করবো, বিকজ তোমাদের কালকে ম্যাথস এক্সাম। No question, ma'am. ওকে,